তো নমস্কার সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত উইকলি আপডেট ভিডিওতে। জাস্ট আমাদের সপ্তাহটা শেষ হলো, শেষের দিনও বাজারে তো খুবই লাফালাফি ঝাপাঝাপি হয়েছে, কিন্তু তারপরেও ঠিকঠাক স্টক ঠিকঠাকভাবেই বেড়েছে, পুরো সপ্তাহ জুড়েই বেড়েছে। এরকম নয় যে হঠাৎ একদিন বাজার ভালো থাকলে বাড়লো। অ্যাকচুয়ালি লাস্টের দিনও যেখানে বাজারে মার্কেটেরই বিক্রি হচ্ছে, কি বড় অ্যামাউন্টের এফআইসের সেল অফ হয়েছে, সঙ্গে বাইও হয়েছে, একেবারে যে শুধুমাত্র বিক্রি হয়েছে তা না। সেটাতেও কিন্তু তারপরেও বাজারে এমন কিছু কিছু স্টক ছিল যারা যথেষ্ট ভালো পারফর্ম করেছে, যেমন রেডিংটন একটা স্টক, সে খুব ভালো পারফর্ম করেছে। তবে আমি ভিডিও শুরু করার আগে আপনাদের সঙ্গে একটা কথা প্রতি সপ্তাহের মতো বলে রাখছি, শেয়ার বাজারে বিনিয়োগ সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ, এবং যদি আপনার উপযুক্ত প্রশিক্ষণ না থাকে তাহলে কিন্তু শেয়ার বাজার থেকে আপনি তেমন প্রফিট করতে পারবেন না। আর বাজার যখন খারাপ থাকে তখনই অ্যাকচুয়ালি অ্যাগ্রেসিভলি কেনাকাটা করতে হয়, বাজার যখন ভালো থাকে তখন ভয় পেতে হয়। এখন তুলনামূলকভাবে চারিদিকে চায়ের দোকানে অন্তত খবর নিলে জানা যাচ্ছে যে বাজার যথেষ্ট খারাপ আছে। এইরকম সিচুয়েশানে কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ হতে হয় এবং সাজিয়ে গুছিয়ে এই সিচুয়েশানে পোর্টফোলিও বানিয়ে রাখলে তাহলে সিচুয়েশানটা ওভারকাম হয়ে যাওয়ার পরেই সমস্ত কিছু নর্মাল হয়ে যায় এবং পোর্টফোলিওতে বিরাট বড় একটা প্রফিট হয়। তার কারণ যুদ্ধ শুধুমাত্র কিন্তু আজকে বা এই সপ্তাহে হয়নি, যুদ্ধ এর আগেও প্রচুর হয়েছে। যারা যুদ্ধের সময় নিজেদেরকে সাহসী মনে করেছে তারাই কিন্তু আজকের দিনে প্রফিট করেছে, এবং শেয়ার বাজারে অ্যাকচুয়ালি তাই হয়। আপনি যুদ্ধের সময় সাহসী না হলে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা খুবই কম। তো যাই হোক, ওদিকে ইরানের ওপরে ইউএস আর ইসরায়েল একসাথে দুজনে মিলে এসে মারামারি শুরু করেছে। ইরানও ছেড়ে দেওয়ার পাত্র নয়, সেই ইসরায়েলের ওপর বোম মেরেছে, গলফ কান্ট্রিগুলোর ওপরে যেখানে যেখানে ইউএস বেস ছিল সেখানে সেখানে তারা বোম্বিং করেছে। তো পুরো ব্যাপারটা খিচুড়ি পাকিয়ে যেখানে দাঁড়িয়েছে, মিডল ইস্ট অত্যন্ত অশান্ত, যদিও তারা অশান্তই থাকে সবসময়, তারা অশান্তই রয়েছে। তেলের বাজারে কিছু তো গড়বড় হবেই, কারণ ইরান থেকে কিন্তু ভারত তেল আনে, তো তার জন্য ভারতের জন্য একটা সমস্যা হবে যদি এই সমস্যা বাড়ে। তবে হ্যাঁ, বাজারের ওপর দেখলে যেটা দেখা যাচ্ছে, ওভারঅল ওয়ার্ল্ড মার্কেট কিন্তু এই সপ্তাহেও পৃথিবীর অনেক অনেক বাজার যারা অল টাইম হাই করেছে। অস্ট্রেলিয়ার বাজার সামনের সপ্তাহে খুব বড়সড় পারফর্ম করতে পারে, কিন্তু ভারতের বাজার দেখা যাচ্ছে ল্যাদ খেয়ে পড়ে রয়েছে, ভারতের বাজারে কোনো মুভমেন্ট নেই। তাহলে আমরা কি বুঝতে পারছি? শুধু কি সমস্যা ভারতের ওপরে? না, এগুলো ফেজ আসে। এই সময় একটা সময় ছিল যখন ভারতের বাজার বেড়েই যাচ্ছে, ইউএস পারফর্ম করছিল না, এখন ইউএস পারফর্ম করছে, ভারতের বাজার পারফর্ম করছে না। জার্মানির বাজার খুব ভালো পারফর্ম করছে, ভারতের বাজার পারফর্ম করতে পারছে না। তার কারণ একটা একটা টাইম ফেজ আসে, সেই টাইম ফেজে সেই বাজারকে সেরকম পারফর্ম করতে হয়। এই সময় আমাদের বাজারে ওভারঅল স্টক আন্ডার পারফর্ম করবে, সাইডওয়েজ থাকবে এবং মার্কেটও তাই করবে। কিন্তু হ্যাঁ, সিলেক্টিভ স্টক কিন্তু দুর্দান্ত পারফর্ম করবে। এখানে আমি অনেক স্টকেরই নাম নিতে পারি বা ইন্ডেক্সেরও যে নাম নিচ্ছি সেগুলো সবকটাই কিন্তু এখানে এই ভিডিওটা বানানোর জন্য। এখানে কোনো রকম বাই সেল বা হোল্ডের কোনো রেকমেন্ডেশন নেই। আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবেই আপনি বিনিয়োগ করবেন। তো আপাতত আমরা যেখানে এসে এই সপ্তাহে দাঁড়িয়েছি তাতে করে যেটা দেখতে পাচ্ছি যে মোটামুটি মার্চের ফার্স্ট উইক যেটা আমাদের হতে চলেছে, যেখানে রং হবে সেখানে কিন্তু লাল রঙের প্রভাবই বেশি থাকতে পারে। মার্চের ফার্স্ট উইক, যেহেতু দোল খেলার একটা ছুটিও রয়েছে, একটা হলিডে রয়েছে আমাদের, তাই এখানে কিন্তু লাল রঙের প্রভাবটা আমরা বেশি দেখতে পারি। তার জন্য মন খারাপ করার কিছু নেই। এই সময় আমাদের বাজার থেকে মাল তোলার খুবই দরকার, এবং অবশ্যই আমার মনে হয় যে এই টাইমে যারা বেছে কুচে ঠিকঠাক আর কি প্রোডাক্ট কিনে নিতে পারবে তারা ফিউচারে যথেষ্ট ভালো প্রফিট করতে পারে। নিফটি আপাতত 25,178 আশপাশে ক্লোজ করেছে। দেখুন, রেজিস্ট্যান্স রয়েছে 25,250 এবং 25,600। 25,600 কিন্তু ম্যাক্সিমাম রেঞ্জ। 25,250 থেকে 25,500 কাটতেই কিন্তু কাঁদিয়ে দেওয়ার কথা নিফটিকে, যেখানে নিফটির সাপোর্ট কিন্তু রয়েছে 25,000 এবং 25,000 কাটার পরে 24,850। 24,850-এ আমার চার্টে সেই সাদা দাগটা কাটা রয়েছে, এবং সেটা যদি কেটে যায় তাহলে 2-1 সপ্তাহের মধ্যে কিন্তু 24,000 দেখিয়ে দেবে নিফটি সেই পজিশনে দাঁড়িয়ে রয়েছে। নিফটি ব্যাংক ওভারঅল নিফটির থেকে অনেক বেশি স্ট্রং সিচুয়েশানে রয়েছে, এবং নিফটি ব্যাংকের রেজিস্ট্যান্স রয়েছে 61,400, যেটা খুব বড় একটা রেজিস্ট্যান্স, এবং 60,529-এ ক্লোজিং রয়েছে আমাদের উইকলি বেসিসে। এবার নিফটি ব্যাংকের সাপোর্ট আমরা কোথায় পাচ্ছি? সাপোর্ট আমরা পাচ্ছি 59,900। 59,900 কাটলে সোজা 59,000-এ আসবে, ওখানে 900 পয়েন্ট কিন্তু চোখের নিমেষে বেরিয়ে চলে যাবে। ইন্ডিয়া ভিক্স ওপরের দিকে থাকার সম্ভাবনা সবথেকে বেশি দেখতে পাচ্ছি, 1370-এ ক্লোজিং এসছে এবং ওপরের দিকে 16 পর্যন্ত যেতে পারে। নিচে সাপোর্ট পাবে 12-তে,
গোল্ড অল টাইম হাই উইকলি ক্লোজ এসছে। গোল্ডে কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে গোল্ড দুর্দান্ত পারফর্ম করতে পারে, ঠিক একইভাবে দেখতে পাচ্ছি আমরা সিলভারও কিন্তু 2,60,000 এবং 2,80,000 ওপরে উঠে গিয়েছে। যেহেতু 2,60,000 এবং 2,80,000 ওপরে সিলভার উঠে গিয়েছে, সেই জন্য কিন্তু সিলভারেও একটা জবরদস্ত মুভ আসবে। এই সপ্তাহের যে উইকলি ক্যান্ডেলটা হয়েছে সিলভারে, সেই ক্যান্ডেলটা যদি নিচের দিকে না কাটে নেগেটিভভাবে, তাহলে কিন্তু সিলভার আবার একটা অল টাইম হাইয়ের দিকে যাবে সেরকমই ভাব দেখা যাচ্ছে, থ্যাঙ্কস টু ট্রাম্পু কাকু। ন্যাচারাল গ্যাস একটু ওপরের দিকে এই সপ্তাহে যেতে পারে, এবং ক্রুড যদি 6,100 টিকে যায়, তাহলে উপরে বড় মুভ হবে। এই সপ্তাহে অ্যাকচুয়ালি একটা দোজি বানিয়েছে, ঠিক আছে, সেই দোজির ওপরে, দোজির যে বডির যে দাগটা তার ওপরে যদি টিকে যায়, তাহলে ক্রুডে কিন্তু একটা বড় সড়ো মুভ হতে চলেছে। ডাও জোন্স এই সপ্তাহে নিচের দিকে আসার সম্ভাবনা বেশি, নিচের দিকে 48,900 এবং 48,200 সাপোর্ট পেতে চলেছে, এবং নাসড্যাক উপরে যাবে যদি 25,000 প্লাস হয়। 24,960 ক্লোজিং হয়েছে, 25,000 প্লাস হলে কিন্তু নাসড্যাক উপরে যাবে, কেউ আটকাতে পারবে না। না হলে 24,000-এ নেমে আসবে, অর্থাৎ একটা বড়সড় কারেকশান নাসড্যাকেও আসতে পারে। তো ওভারঅল ওয়ার্ল্ড মার্কেট যেভাবে পজিটিভলি চলছে, তাতে ইউএস মার্কেট সেই রকমভাবে সঙ্গ এই সপ্তাহে নাও দিতে পারে। ভারতের বাজার তো দেবেই না বলে মনে হচ্ছে, তবে সিলেক্টিভ স্টক চলবে। আর আমাদের দোলের একদিন ছুটি রয়েছে, তো লাল রং নিয়ে কিন্তু খেলা হবে, বাজারেও মনে হচ্ছে লাল রং নিয়ে খেলা হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোলেও প্রচুর আনন্দ উপভোগ করুন এবং শেয়ার বাজারে বিনিয়োগ করে প্রফিট করুন। তবে হ্যাঁ, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কথা শুনুন।